ভালোবাসার মানুষটা মারা যায়, কিন্তু মৃত্যুর আগে সে তার ভালোবাসার মানুষকে শুধু একটা কথাই বলে যায়, আমার মৃত্যুর পরেও তুমি সব সময় হাসবে, কখনোই মন খারাপ করবে না। আর সেই মানুষটিও তার কথা রাখার জন্য আজও সব সময় হাসে। এখন বলুন তো, আপনি এটা কি পাগলামি বলবেন নাকি সত্যিকারের অমর ভালোবাসা বলবেন? তাদের ভালোবাসাটা এতটাই সুন্দর যে এই গল্প আপনাকে কখনো হাসাবে, আবার কখনো চোখে পানি এনে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেবকে দেখতে পাই, যে কোথাও যাচ্ছিল। তখন পথে সে এক জায়গায় চা খাওয়ার জন্য থামে। সেখানে সে একটি মেয়েকে পানিপুরি খেতে দেখে। মেয়েটি খুব আনন্দ করে পানিপুরি খাচ্ছিল, আর জানি না কেন দেব তাকে দেখে মুচকি হাসছিল। এরপর দেব মেয়েটির সঙ্গে কথা বলার জন্য পানিপুরিওয়ালার কাছে যায়, কিন্তু সেখানে দিব্যা দেবের দিকে একদমই খেয়াল করে না। সে পানিপুরিওয়ালার সঙ্গে কথা বলে পাবলিক ওয়াশরুমে চলে যায়, কিন্তু এর মধ্যে দেবও তার পেছন পেছন যায় এবং দিব্যার আগেই ওয়াশরুমে ঢুকে পড়ে। সেখানে সে দেখে কয়েকজন ছেলে পেছনের জানালা দিয়ে দিব্যার ভিডিও করার চেষ্টা করছে, তাই দেব বাইরে বেরিয়ে এসে ওই ছেলেগুলোকে বেশ মারধর করে। পুরো ঘটনায় দিব্যা দেখে ফেলে। দেবকে দিব্যার বেশ ভালো লাগে, বিশেষ করে তার হাসি। দিব্যা দেবকে থ্যাংক ইউ বলে এবং তার সঙ্গে কিছু কথা বলতে শুরু করে। এ সময় দিব্যা জানতে পারে যে দেব ম্যাঙ্গালোর যাচ্ছে। তখন সে দেবকে অনুরোধ করে তাকেও যেন সঙ্গে নিয়ে যায়, কারণ সেও ম্যাঙ্গালোর যাচ্ছে। এখন জানি না কেন দেব দিব্যাকে না বলতে পারে না এবং তাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হয়। তবে একটা শর্ত থাকে, রাস্তায় তারা যা কিছু খাবে বা পান করবে তার বিল দিব্যাকে দিতে হবে। এতে দিব্যাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। যেহেতু এই যাত্রা প্রায় ৮ ঘন্টার, তাই দিব্যা দেবকে নিজের নাম বলে এবং দুজনেই একে অপরের সঙ্গে পরিচিত হয়। দিব্যা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী এবং এটা তার শেষ বছর। অন্যদিকে দেব একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে একটি আইটি কোম্পানিতে চাকরি করে। এদিকে দিব্যার দেবকে একটু একটু করে ভালো লাগতে শুরু করে। সে চায় এই সম্পর্কের কথা দেবই আগে শুরু করুক, কিন্তু দেব কিছু না বলায় শেষ পর্যন্ত দিব্যাই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার তো মনে হয় নেই, কারণ তুমি আমার কাছে বেশ আলাদা মনে হয়। দেব তাকে বলে, ডিসেন্ট মানুষদের কি গার্লফ্রেন্ড থাকতে পারে না? তারপর দেব বলে, জানো, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন প্রথমবার একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। দেবের মুখ থেকে এই কথা শুনে দিব্যা বলে, প্লিজ আমাকে তোমার গল্পটা বলো না, তাহলে এই যাত্রাটা আরো মজার হবে। এদিকে দেবও এই মুডেই ছিল। সে তার গল্প বলা শুরু করে, আর এর সঙ্গে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা স্কুলের দেবকে দেখতে পাই। আসলে সেই সময় দেবের একজন বন্ধু ছিল যার নাম প্রশান্ত। দেব আর প্রশান্ত সবসময় একসঙ্গে থাকতো। তারা একে অপরকে অনেক সাহায্য করত এবং একসঙ্গে অনেক মজাও করত। তবে পড়াশোনায় তারা দুজনেই কেউ তেমন ভালো ছিল না। স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রীর মতো প্রশান্ত টিউশনে যেত। সেখানে গীতা নামে একটি মেয়ে পড়তো, যাকে দেবের বন্ধু প্রশান্ত বেশ পছন্দ করত। কিন্তু প্রশান্ত একবারও গীতাকে তার মনের কথা বলতে পারেনি, কারণ গীতা খুব ভালো ইংরেজি বলতো, আর দেবের সঙ্গে প্রশান্তেরও কখনো ইংরেজি ঠিকমতো বুঝতে আসতো না। তারপরও বন্ধুর জন্য দেব একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করে গীতার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সেই সময় গীতা তাকে পরিষ্কারভাবে না করে দেয় এবং বলে যে তার আগে থেকে একজন বয়ফ্রেন্ড আছে। যদিও গীতা কথাটা ইংরেজিতে বলেছিল, তাই দেব তার কথার মানে বুঝতে ক্লাস টপারের কাছে যায়। তার নাম ছিল কমলি। তারপর কমলি তাকে গীতার বলা কথার মানে বুঝিয়ে দেয়। এরই মধ্যে দেব যখন কমলিকে চশমা ছাড়া দেখে, তখন সে কমলির প্রেমে পড়ে যায়। দেব যেহেতু প্রশান্তকে সাহায্য করেছিল, তাই প্রশান্ত গীতার সঙ্গে মিলে দেব আর কমলির দেখা করার ব্যবস্থা করে দেয়। তখন কমলি দেবকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যান। তারপর থেকে মাই আমাকে বড় করেছেন। আমি আমার মাকে কখনো দুঃখী দেখতে চাই না, আর তিনি লাভ ম্যারেজকে একদমই পছন্দ করেন না, তাই আমি কারো প্রেমে পড়তে পারবো না। মানে কমলি দেবের ভালোবাসা প্রত্যাখ্যান করে দিয়েছিল। দেবের এই ছোটবেলার প্রেমের গল্প শুনে দিব্যা এবার একটু হাসতে থাকে। সে বলে, তাহলে এটাই ছিল তোমার প্রথম প্রেম? এরপর নিশ্চয়ই কলেজেও এমন কিছু হয়েছিল? দেব হেসে বলে, জানো, কলেজের দিনগুলো খুবই সুন্দর ছিল, আর সেই সময় আমি আমার ভালোবাসাকে দ্বিতীয় সুযোগ দেব না, এমনটা কিভাবে হতে পারে? এরপর দেব দিব্যাকে তার কলেজ জীবনের কথা বলতে শুরু করে। কলেজেও প্রশান্ত দেবের সঙ্গে থাকে, আর স্কুলের মতো এখানেও দুজনের পড়াশোনা তেমন ভালো ছিল না। মানে দেবের মতো প্রশান্ত বিহারের পরীক্ষায় ফেল করতো না। সে এখনো গীতাকে ভালোবাসে এবং এই সময় গীতা তার গার্লফ্রেন্ড। আসলে যখন গীতা আর প্রশান্ত দেবকে কমলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, তখন থেকে তাদের দুজনের মধ্যে
কিছু একটা শুরু হয়েছিল। আর সেই সময় গীতা মিথ্যা বলেছিল যে আমার বয়ফ্রেন্ড আছে। প্রশান্ত তো নিজের জীবনে খুশি ছিল, কিন্তু দেবের এখনো ভালোবাসার খোঁজ ছিল না। একদিন সে একটি মেয়েকে দেখে, যাকে প্রথম দেখাতেই দেবের ভালো লেগে যায়। এই মেয়েটির নাম অমৃতা এবং সে বেশ ধনীও ছিল। এরপর প্রশান্ত তাকে ধনী আর গরিবের মধ্যে পার্থক্যের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু দেব বলে ভালোবাসায় ধনী গরিব বলে কিছুই হয় না রে। সে পুরো মন দিয়ে অমৃতাকে নিজের করে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু অমৃতা প্রতিবারই তাকে এড়িয়ে যায়। এরপর একদিন দেব জানতে পারে যে আজ অমৃতার জন্মদিন, তাই সে রাতে অমৃতার বাড়ির বাইরে বসে তাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু অমৃতা এখানেও তার দিকে কোনো মনোযোগ দেয় না। দেব অনেক কষ্ট করে এসব করেছিল, তাই সেও সিদ্ধান্ত নিয়ে নেয় যে এখন থেকে আমি অমৃতার দিকে তাকাবও না। পরের দিন দেব যখন প্রশান্তের সঙ্গে কলেজের ক্যান্টিনে বসেছিল, তখন সেখানে অমৃতার সঙ্গে গীতা উপস্থিত ছিল। সেখানে অমৃতা গীতাকে দেবকে দেখিয়ে বলে, ওই ছেলেটা আমাকে অতিষ্ঠ করে দিয়েছে, আমি যেখানে যাই সেখানেও চলে আসে। এটা শুনে গীতা তাকে বলে, এমন নয়, তোমার ভুল ধারণা হয়েছে, ও খুব ভালো ছেলে, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। এটা শুনে অমৃতা গীতাকে নিজের কথা বিশ্বাস করানোর জন্য ইচ্ছা করে দেবের সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু দেব তার দিকে ফিরেও তাকায় না। এটা দেখে অমৃতার বিশ্বাসই হয় না, তাই সে গীতার কাছ থেকে দেবের নম্বর নেয়, যাতে তাকে মেসেজ করে আসল ব্যাপারটা বুঝতে পারে। এই সুযোগে অমৃতা দেবকে একটি ভালোবাসার মেসেজও পাঠায়, যেটা দেখে দেবের মনে হয় কোনো মেয়ে হয়তো অচেনা নম্বর থেকে মেসেজ করছে, তাই সেও একটি ভালোবাসার মেসেজ পাঠায়। কিন্তু সেই মেসেজ যায় না, কারণ প্রশান্ত দেবের মোবাইল থেকে গীতাকে আগে থেকেই ভালোবাসার মেসেজ পাঠিয়ে এসএমএস এর কোটা শেষ করে ফেলেছিল। তখন তাদের কথা হতো যখন এসএমএস এর একটা সীমা থাকতো। তখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব ছিল না, শুধু এসএমএস ছিল, আর প্রতিদিন 100টা এসএমএস পাওয়া যেত। আর 100টা শেষ হয়ে গেলে বুঝতে হতো পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে দেবও এখন খুব অধীরভাবে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকে, যাতে আবার মেসেজ করার কোটা ফিরে আসে। কিন্তু তার আগেই গীতার কাছে একটি ফোন আসে। গীতা তাকে জানায় যে আজ যে মেসেজটি তোমার কাছে এসেছিল সেটা একটি মেয়ে পাঠিয়েছিল এবং আমি তাকে তোমার নাম্বার দিয়েছি। এটা শুনে দেবের আনন্দের সীমা থাকে না, কারণ এতে নিশ্চিত হয়ে যায় যে রাত 12টা বাজলেই মেয়েটি আবার মেসেজ করবে। এরপর দেব অমৃতাকে মেসেজ করে, দুজনের মধ্যে অনেক কথা হয়, আর শেষ পর্যন্ত অমৃতার দেবের কথাগুলো বেশ ভালো লাগে, তাই সে দেবকে বলে আমি কাল তোমার সঙ্গে দেখা করতে চাই। এতে দেব এতটাই খুশি হয় যেন না চাইতেই সবকিছু পেয়ে গেছে। তাই পরের দিন সে সেখানে পৌঁছে যায়। যখন অমৃতা জানতে পারে যে দেব সারা রাত তার সঙ্গে কথা বলেছে, তখন তার খুশি আরো বেড়ে যায়। অমৃতা একই সঙ্গে দেবকে প্রপোজও করে, আর তার উত্তরে দেবকে হ্যাঁ বলতেই হয়। এভাবে দুজনের ভালোবাসা শুরু হয়, আর এইভাবে তাদের কলেজের দিনও শেষ হয়ে যায়। এরপর দেব একটি ইন্টারভিউ দিতে যায়। সেখানে সে প্রতিটি প্রশ্নেরই ভুল উত্তর দিচ্ছিল, কিন্তু ইন্টারভিউ নেওয়া লোকেরা মনে করে সময়ের সঙ্গে দেব সবকিছু শিখে যাবে। আর সেই সময় এখানে আইটি জব তেমন ছিল না, তাই তারা দেবকে মাসে 22,000 টাকা বেতনে চাকরি দিয়ে দেয়। দেব সঙ্গে সঙ্গে ফোন করে এই খবর অমৃতাকে জানায়। এরপর অমৃতার মা দেব আর তার চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করেন। যখন তিনি দেবের বেতনের কথা জানতে পারেন, তখন তিনি অমৃতাকে বলেন, তুমি যখন শপিং করতে যাও তখন 1 লাখ টাকার কমের জিনিস তো পছন্দই করো না। তুমি সারা জীবন রানীর মতো থেকেছ, তাহলে এত কম টাকায় ওই ছেলেটার সঙ্গে কিভাবে থাকবে? আমি তোমাকে কিছুই বলবো না, তুমি নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু একটু বাস্তবভাবে ভেবে দেখো আর একবার নিজের জীবনটাকে ওই ছেলেটার সঙ্গে কল্পনা করে দেখো। অমৃতা তার মায়ের কথা শোনে, কিন্তু সে এখনো অনেক দ্বিধায় ছিল। এদিকে দেব এই চাকরিতে যোগ দিতে ব্যাঙ্গালোর চলে যায়। যাওয়ার সময় সে অমৃতাকে কথা দেয়, আমি তোমার সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করতে আসব, আর এই চাকরিটা আমি শুধু এই জন্যই নিয়েছি যাতে তোমার ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারি। সেখানে আমি ডাবল শিফট, ওভারনাইট সবকিছুই করব। তার এই কথা শুনে অমৃতা দেবকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দেব ব্যাঙ্গালোর চলে আসে। কলেজের বাইরে বের হওয়ার পরই সে বুঝতে পারে আসল জীবন কি, আর তার কাছে শুধু আশা নামের একটা ভরসা ছিল। তাই সে দিন রাত পরিশ্রম করতে থাকে। যে কোম্পানিতে সে চাকরি করত সেখানে প্রশান্ত আর গীতাও চাকরি করত, আর চাকরির কারণে দেবকে প্রশান্তের সঙ্গেই থাকতে হতো। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দেব একটি সস্তা গাড়িও কিনে নেয়, যাতে সে অমৃতাকে ঘোরাতে পারে। এখানে দেবের দেখা হয় নিধির সঙ্গে। নিধি ছিল গীতার টিমমেট। নিধি, গীতা, প্রশান্ত আর দেব প্রায় একসঙ্গে দেখা করত। এরই মধ্যে গীতা আর প্রশান্ত ভ্যালেন্টাইন্স ডের পর একটা পার্টি করার পরিকল্পনা করে, কারণ তাদের সম্পর্কের বয়স 7 বছর পূর্ণ হয়ে গেছে। এই পার্টিতে দেব তো আসবেই, পাশাপাশি তারা নিধিকেও ডাকে। তবে এই পার্টি ভ্যালেন্টাইন্স ডের পর হবে,
কারণ ভ্যালেন্টাইন্স ডেতে দেব অমৃতার সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদ যাবে। দেব ভ্যালেন্টাইন্স ডেতে অমৃতার সঙ্গে দেখা করতে যায়। সেখানে দুজন কেক কাটে। অমৃতা দেবের গাড়িতে যাওয়ার বদলে নিজের দামি গাড়িতে দেবকে বসতে বলে। এতে দেবের একটু খারাপ লাগে, কিন্তু সে অমৃতাকে কিছুই বলে না। এরপর পথে অমৃতা দেবকে একটি 5 স্টার রেস্টুরেন্টে যেতে বলে। দেব বলে ওখানের খাবার অনেক দামি হবে, আমরা একটু সস্তা কোনো রেস্টুরেন্টে যাই। এই কথা শুনে অমৃতা দেবকে বলে খাবারের দাম নিয়ে আবার কে চিন্তা করে। দেব বলে আমাদের মতো মানুষেরা চিন্তা করে রে, আর টাকার কথা যদি বলো তাহলে আমি তো তোমার জন্যই কাজ করছি, টাকা জমাচ্ছি। এতে অমৃতা রেগে গিয়ে বলে কবে থেকে টাকা জমাচ্ছ? সব সময় এই একই কথা বলতে থাকো। আমার বাবা মা ঠিকই বলে আমাদের দুজনের মধ্যে কোনো মিলই নেই। ইস, আমি যদি তোমার সঙ্গে দেখা না করতাম। আমি আমার সিদ্ধান্তের জন্য আফসোস করছি যে আমি তোমাকে কেন ভালোবাসলাম। অমৃতার এত কড়া কথা শুনে দেব গাড়ি থেকে নেমে চলে যায়। কিন্তু প্রতিটি কাপলের মতো তাদের এই ঝগড়াও সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায়। দুজনেই একে অপরের কাছে সরি বলে। এই সময় অমৃতা দেবকে বলে 2 দিন পর আমাদের এক আত্মীয়র বিয়ে, সেই অনুষ্ঠানে যোগ দিতে আমি ব্যাঙ্গালোর যাব, তখন তোমার সঙ্গেও দেখা করব। দেব বলে এটা তো ভালো কথা, কারণ 2 দিন পর প্রশান্ত আর গীতা একটা পার্টি করতে যাচ্ছে, তুমিও সেখানে যোগ দিও। এতে অমৃতা অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলে দেয়। তবে যখন সেই দিন আসে এবং দেব, প্রশান্ত, গীতা আর নিধি অমৃতাকে নিতে সেই অনুষ্ঠানে যায়, তখন অমৃতা সেখানে দেবকে দেখে বেশ রেগে যায়। সে বলে তোমাকে এখানে আমার বাবা মা দেখে ফেলে আমি তাদেরকে কি বলবো? আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসব, কিন্তু তুমি কিছুই বুঝতে চাও না। এই সব কথা শুনে বেচারা দেব সেখান থেকে চুপচাপ ফিরে আসে। এর কিছুদিন পর অমৃতা দেবকে ফোন করে বলে আমার আর তোমার কখনোই সমান হওয়া সম্ভব নয়, আমরা দুজনে অনেক আলাদা, তাই এই সম্পর্কটা এখানেই শেষ করতে হবে, আর আজকের পর আমাকে ফোন করবে না। এখানে অমৃতা দেবের সঙ্গে ব্রেকআপ করে নেয়। এরপর 3 মাস পরও দেব নিয়মিত অমৃতাকে ফোন করতে থাকে, কিন্তু অমৃতা তার কোনো কলই ধরে না। এদিকে অমৃতার জন্মদিন আসতে থাকে, তাই দেব তার সঙ্গে দেখা করতে চায়। তার বিশ্বাস ছিল একবার দুজনের দেখা হলেই তাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা সে প্রশান্তকে বলে, কিন্তু প্রশান্ত তাকে বোঝানোর চেষ্টা করে। তাই দেব শেষবারের মতো একটা চেষ্টা করতে চায়। তখন প্রশান্ত বলে দেখ, যদি অমৃতা না মানে তাহলে তুই সেটাই করবি যা আমি বলবো। দেব সঙ্গে সঙ্গে কথা দেয়। এরপর অমৃতার জন্মদিনে একদিন আগে দেব তাকে একটি ফুটবল গ্রাউন্ডে দেখা করার জন্য ডাকে, কিন্তু অমৃতা সেখানে আসে না। আর দেব তার অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে প্রশান্ত গাড়ির মধ্যে ছিল। দেবের এই অবস্থা দেখে সে গীতাকে ফোন করে বলে তুমি অমৃতাকে ফোন করে জেনে দেখো সে কোথায় আছে। অমৃতা তখন একটি মন্দিরে ছিল। এ কথা জানতে পেরে দেব তার সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে যায়। দেবকে দেখে অমৃতার মেজাজ আরো খারাপ হয়ে যায়। অমৃতা বলে আমি তোমার মেসেজে রিপ্লাই দিয়েছিলাম, আর আমি কি বলেছিলাম যে আমি আসবো? দেব বলে আমি ব্যাঙ্গালোর থেকে শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য হায়দ্রাবাদে এসেছি। অমৃতা বলে প্রতিদিন অনেক মানুষ ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ আসে, তাহলে আমি কি সবার সঙ্গে দেখা করি? আমি তোমাকে আগেই বলেছি আর বারবার বলছি আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তাই আশা ছেড়ে দাও। এই কথা বলে অমৃতা সেখান থেকে চলে যায়। দেবের এই অবস্থা দেখে প্রশান্ত তাকে বলে আমি আর গীতা মিলে তোমার জন্য একটি মেয়ে পছন্দ করেছি, আজ সন্ধ্যায় তুমি তার সঙ্গে দেখা করতে যাবে। দেব যেতে চায় না, কিন্তু সে প্রশান্তের প্রতিটি কথা মানার কথা দিয়েছিল, তাই সে সেখানে চলে যায়। এখন দেব জানতোই না যে যার সঙ্গে সে দেখা করতে এসেছে সে হলো নিধি। নিধিকে দেখে দেব কিছুটা অবাক হয়ে যায়। এরই মধ্যে দেবের কাছে প্রশান্তের ফোন আসে। প্রশান্ত দেবকে বলে প্ল্যান অনুযায়ী আজই তাকে আংটি পরিয়ে বিয়ের জন্য প্রপোজ কর, কারণ এখন সময় হয়েছে তোর সেটেল হওয়ার। দেব বলে ঠিক আছে, আমি সঠিক সময় দেখে করব, কিন্তু আমার কাছে ব্যাপারটা সঠিক মনে হচ্ছে না। এদিকে নিধি দেবের প্রশ্নের উত্তরে বলে আমার বাবা মা যখন আমি ছোট ছিলাম তখনই মারা গিয়েছিলেন। এরপর আমার গ্র্যান্ড প্যারেন্টস আমাকে বেঙ্গালুরুতে লালন পালন করে বড় করেছেন, আর এখন তারাও এই দুনিয়ায় নেই। তার এই কথাগুলোর মাঝেই দেব মজা করে নিধিকে জিজ্ঞাসা করে তুমি তো আমার ব্যাপারে জানো, তাহলে যদি তোমার ঠিক মনে হয় তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা বলে সে ভয় পেয়ে আংটিটি এগিয়ে দেয়। তার ভয় ছিল হয়তো নিধি রেগে যাবে, কিন্তু নিধি দেবের হাত থেকে আংটিটি নিয়ে নিজের হাতে পরে নেয়, মানে সে দেবের প্রপোজাল গ্রহণ করে নেয়। এখানে দেবের জীবনে আবারও খুশি ফিরে আসে। সে এই কথা প্রশান্ত আর গীতাকে জানায়। দুজনেই দেবের জন্য খুশি হয়। পরের দিন সকালে নিধি দেবকে ফোন করে। প্রথমে সে দেবকে ঘুম থেকে জাগানোর জন্য সরি বলে, তারপর বলে আমি তোমাকে নিতে আসবো, ঠিক আছে? আমরা দুজন একসঙ্গে অফিসে যাব।
এটা শুনে প্রশান্ত দেবকে মজা করতে শুরু করে। তখন দেব বলে, ইয়ার, সে আমাকে ঘুম থেকে জাগানোর জন্য সরি বলল। এমন মেয়েও হয় নাকি? প্রশান্ত বলে, হ্যাঁ, মেয়েরা এমনই হয়, কিন্তু আমি তোর মতো ভাগ্যবান কোথায়? নিধি দেবের অনেক খেয়াল রাখতে শুরু করে। সে দেবকে পিক আপ করে নিয়ে যায়, তার জন্য লাঞ্চ বানিয়ে আনে, তার সঙ্গে লাঞ্চ করে এবং পরে দেবকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু নিধি চায় দেব যেন তার সঙ্গে এই ছোট গাড়িতে বসে কিছুক্ষণ কথা বলে। তার এই ইচ্ছার কথা শুনে দেব গাড়ি থেকে নামেই না এবং নিধির সঙ্গে অনেকক্ষণ কথা বলে। এরপর নিধির ক্ষুধা লাগে, তাই সে দেবের সঙ্গে পানিপুরি খেতে যায়, কারণ নিধির পানিপুরি খুবই পছন্দ। দেব রাতে তাকে পানিপুরি খাইয়ে বাড়িতে নিয়ে আসে, কিন্তু এখনো নিধির কথায় দেবের মন ভরছিল না, তাই দেব গাড়িতে বসেই থাকে। এই সময় নিধি তাকে বলে, আমার গ্র্যান্ড প্যারেন্টসের ম্যাঙ্গালোরে একটি ছোট শহরে বাড়ি আছে, আর আমি তার সামনে আরেকটি বাড়ি বানাতে চাই। এইসব কথা বলতে বলতে সকাল হয়ে যায়। এর মধ্যে বেচারা দেব সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর নিধি দেবের জন্মদিন পালন করে। সেই সময় দেব নিধির চোখে নিজের প্রতি এত ভালোবাসা দেখে কেঁদে ফেলে। দেব নিধিকে জিজ্ঞাসা করে, তুমি তো আমার ব্যাপারে সবকিছু জানতে, তারপরও তুমি আমার প্রপোজাল গ্রহণ করলে? নিধি বলে, অমৃতা তোমার সঙ্গে অনেকবার খারাপ ব্যবহার করেছে, তারপরও তুমি তোমার ধৈর্য হারাওনি, আর প্রতিবারই চেষ্টা করেছো যাতে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। জানো, আমি ছোটবেলা থেকেই একা থেকেছি, আর আমার তোমার মতো একজন জীবনসঙ্গী দরকার। নিধির এই কথা শুনে দেব তাকে জড়িয়ে ধরে। কিন্তু পরের সকালেই অমৃতার ফোন আসে। অমৃতা দেবের জন্মদিনে তার সঙ্গে দেখা করার জন্য বেঙ্গালুরুতে এসেছে। এই কথা শুনে দেব বিষয়টি নিধি, প্রশান্ত আর গীতাকে জানায়। গীতা আর প্রশান্ত দেবকে অমৃতার সঙ্গে দেখা করতে নিষেধ করে, কিন্তু নিধি বলে, তোমার অমৃতার সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। সে বলে, তুমি যা করবে তাতে আমার একটুও খারাপ লাগবে না। নিধির কথা মেনে দেব অমৃতার সঙ্গে দেখা করতে যায়। অমৃতা কেক নিয়ে আসে এবং দেবের জন্মদিন পালন করে। এরপর সে দেবের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু দেব বলে, অমৃতা, আমাকে একটু সময় দাও। এরপর দেব ফিরে এসে আবার গীতা, প্রশান্ত আর নিধির সঙ্গে এই বিষয়টি শেয়ার করে। তখন নিধি বলে, আমার আর তোমার সম্পর্ক মাত্র 3 মাসের, কিন্তু তুমি আর অমৃতা তো গত 4 বছর ধরে একসঙ্গে আছো। তোমার যেটা সঠিক মনে হয় তুমি সেটাই করো, আর আমার কথা যদি বলো তাহলে আমার জন্য চিন্তা করো না। আমি তোমাকে ভালোবেসেছি, আর ভালোবাসা মানে হলো আমরা যাকে ভালোবাসি তার সুখের কথা চিন্তা করা। এই কথা শুনেই দেব অমৃতাকে ফোন করে এবং তাকে নিধির ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু অমৃতা তাকে চিটার বলে। এতে রেগে গিয়ে দেব প্রথমবার অমৃতাকে অনেক উল্টাপাল্টা কথা বলে এবং শেষবারের মতো ব্রেকআপ করে ফোন কেটে দেয়। এর কয়েক মাস পর দেব নিধিকে বিয়ে করে নেয়। দুজনেই তাদের নতুন জীবনে বেশ খুশি থাকে। এরপর খুব তাড়াতাড়ি সেই দিনও আসে যখন নিধি দেবকে সুখবর দেয় যে সে মা হতে চলেছে। এই খবর শুনে দেব একেবারে খুশিতে লাফিয়ে ওঠে, আর সে নিধিকে বলে, তুমি এখন আর চাকরিতে যাবে না, বরং এখানে বাড়িতে বিশ্রাম নেবে। নিধি বলে, আমি বাড়িতে বসে থাকবো? তখন দেব তাকে বোঝায়, আমি এটা তোমার আর আমাদের সন্তানের জন্য করছি, আর আমি কোনো ঝুঁকি নিতে চাই না। এভাবে ভালো করে বোঝানোর পর শেষ পর্যন্ত নিধি রাজি হয়ে যায়। এরপর অফিসে দেব আরো একটি সুখবর পায় যে তার প্রমোশন হয়েছে, তবে এই প্রজেক্টে তাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। দেব এই কথা নিধিকে জানায়। সে বাচ্চার খবর শুনে খুশি তো ছিলই, কিন্তু এটাও জানতো যে তার দায়িত্ব আরো বাড়তে চলেছে, তাই সে দিন রাত কাজে নিজেকে ডুবিয়ে রাখে। কখনো কখনো তার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, কিন্তু সে নিধিকে কোনো উত্তর দেয় না। নিধি জানতো যে দেব তাদের জন্যই সবকিছু করছে, কিন্তু নিধি এটা চায় না। সে চায় দেব তার সঙ্গে সময় কাটাক। এর বদলে সে অল্প টাকায়ও মানিয়ে নিতে রাজি ছিল। এই কথাই সে দেবকে জড়িয়ে ধরে বলে। তখন দেব তাকে কথা দেয়, আমি এখন থেকে তোমার সঙ্গে বেশি সময় কাটাবো। পরের দিন সে গিয়ে তার সিনিয়রকে বলে দেয়, স্যার, আমি এই প্রমোশন চাই না। এরপর সে নিধির সঙ্গে বেশি সময় কাটাতে পারে, কিন্তু তাদের এই সুখ বেশি দিন টেকে না, কারণ একদিন হঠাৎ নিধির গর্ভপাত হয়ে যায়। এই সময় ডাক্তার দেবকে নিধির কিছু পরীক্ষা করাতে বলে। পরীক্ষা করানোর পর ডাক্তার জানায় যে নিধির স্টেজ 3 ক্যান্সার রয়েছে, তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে নিধির জীবন বাঁচানো যেতে পারে, তাই দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। ক্যান্সারের নাম শুনে নিধি আর দেবের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তবুও তাদের আশা ছিল যে দুজন মিলে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে, কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। চিকিৎসার সময় এমন একটা সময়ও আসে যখন দেবকে নিজের হাতে নিধির চুল কেটে দিতে হয়। নিধির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। ডাক্তার বলে ক্যান্সারের কোষগুলো তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, এতদিনের চিকিৎসায় কোনো লাভ হয়নি। এই কথা শুনে দেব খুব কষ্ট পায়, কিন্তু সে নিধিকে বলে, চিন্তা করো না,
তুমি ঠিক হয়ে যাচ্ছ। যদিও নিধি নিজের অবস্থা জানতো, সে দেবকে বলে, আমি এই হাসপাতালের বিছানায় কষ্ট পেয়ে মরতে চাই না। আমার জীবনে যে কয়টা দিন বাকি আছে সেগুলো আমি তোমার সঙ্গে কাটাতে চাই, তাই আমাকে বাড়ি নিয়ে চলো। দেব নিধির এই কথা অমান্য করতে পারে না এবং তাকে বাড়ি নিয়ে আসে। সেখানে নিজের শেষ সময়ে নিধি দেবের কাছে ক্ষমা চায়, কারণ সে দেবকে মাঝ পথে একা রেখে চলে যাচ্ছে। দুজন একসঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেটা আর সম্ভব হলো না। নিধি দেবকে বলে, আমাকে একটা কথা দাও, আমার মৃত্যুর পরও তুমি সব সময় এই হাসিটা তোমার মুখে রাখবে। তোমার হাসিটা আমার খুবই পছন্দ, আর যখনই তুমি হাসবে তখনই তুমি আমাকে নিজের কাছে অনুভব করবে। দেব তাকে কথা দেয় যে সে এমনটাই করবে, আর এর সঙ্গে নিধির মৃত্যু হয়ে যায়। এরপর বর্তমান সময়ে দেব দিব্যাকে নিধির কবরের কাছে নিয়ে আসে এবং বলে, তুমি ওর সঙ্গে দেখা করতে চেয়েছিলে তাই না? এই যে দেখা করে নাও, এটাই আমার নিধি। এরপর দেব বলে, নিধি জানো, দিব্যাও একদম তোমার মতো ওরও গোলগাপ্পা খেতে খুব ভালো লাগে, আর তোমার মতো ও সারাদিন একটানা কথা বলতে পারে। আজ দিব্যাকে দেখে তার নিধির কথা মনে পড়ে যায়। হয়তো এই কারণেই আমি এই মেয়েটার সামনে আমার জীবনের সব স্বপ্ন খুলে বলেছি। এরপর দিব্যা দেবকে জিজ্ঞাসা করে, আপনার জীবনে এত কিছু হওয়ার পরও আপনি কিভাবে হাসতে পারেন? দেব বলে, জানো, নিধির আমার হাসিটা খুবই ভালো লাগতো। ও মারা যাওয়ার পর যখন আমার কাঁদতে ইচ্ছা করতো তখন আমি ওর কথা মনে করতাম, কারণ নিধি আমাকে কাঁদতে দেখতে একদমই পছন্দ করতো না। এটা বুঝে নাও যে এখানে নিধি নয়, বরং আমি কবর দেওয়া আছি। আর যে তোমার সঙ্গে হাসি মুখে কথা বলছে সে আমি নই, বরং নিধি নিজেই। এরপর দেব দিব্যাকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখে আসে। এই সময় আমরা জানতে পারি যে দেব নিধিকে এই দ্বীপে সমাধিস্থ করেছিল। এখানে তার গ্র্যান্ড প্যারেন্টসের বাড়ি ছিল, কারণ নিধি এটাই চেয়েছিল। সেখান থেকে চলে যাওয়ার আগে দিব্যা দেবকে জিজ্ঞাসা করে, আপনি কি আর কখনো কাউকে ভালোবাসবেন না? দেব হেসে বলে, আগে যখন আমার ভালোবাসা কম ছিল তখন মনে হতো আমি সত্যিকারের প্রেমে পড়েছি, কিন্তু কয়েকদিন বা কয়েক মাস পর আবার অন্য কারো প্রেমে পড়ে যেতাম। কিন্তু যখন নিধি আমার জীবনে এলো আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা কি। ও চলে যাওয়ার পর কখনোই আমার মনে হয়নি যে আমার অন্য কারো ভালোবাসার প্রয়োজন আছে, কারণ ওর ভালোবাসা আর ওর স্মৃতিগুলো সব সময় আমার ভেতরে বেঁচে থাকবে। দেবের এই উত্তর শুনে দিব্যা তাকে জড়িয়ে ধরে আর বলে, এটা ছিল আমার জীবনে সবচেয়ে সুন্দর যাত্রা, যেখানে আমি অনেক কিছু শিখেছি। এরপর দেবকে ছেড়ে দিব্যাও নিজের পথে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।